হ্যালো স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেম ফিলোসফি মেজর। তোমাদের জন্য এই ভিডিওটি। তোমাদের আমি সাজেশন ভিডিও দেওয়ার সময় বলেছিলাম যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেনের কিছু বোঝার অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই জানাবে। একজনেরও যদি থাকে সেও আমাকে জানাতে পারো, তার জন্য ভিডিও বানাবো। একজন স্টুডেন্ট তিনি জানিয়েছেন আমাকে তার একটি বিষয় বোঝার জন্য, বুঝতে চান তিনি, সেইটি নিয়েই আজকে ভিডিও। আজকে ভিডিওটিতে আমি বলবো ন্যায় দর্শনে উপমান প্রমাণ বিষয়টি কি এবং শব্দ প্রমাণের ক্ষেত্রে আপ্ত ব্যক্তি কে, এই দুটি জিনিস আজকে বুঝিয়ে দেব। অসংখ্য ধন্যবাদ যিনি প্রশ্নটি করেছেন, এবং বাকি যদি কারোর এরকমই কোয়েশ্চেন্স থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো, আমি তার জন্য অবশ্যই ভিডিও বানাবো। যাই হোক, বেশি দেরি না করে আজকে ভিডিওতে দেখে নিই উপমান প্রমাণটি কি এবং শব্দ প্রমাণের ক্ষেত্রে আপ্ত ব্যক্তি কে। প্রথমে দেখি উপমান প্রমাণটির কথা। তোমরা সকলেই জানো ন্যায় দর্শনে প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ, চারটি প্রমাণকে স্বীকার করা হয়েছে। উপমান হচ্ছে প্রমাণ, তারই প্রমা বা জ্ঞানটি হচ্ছে উপমিতি। ঠিক আছে, উপমানটা হচ্ছে প্রক্রিয়া, আর উপমান প্রক্রিয়ার মাধ্যমে যে জ্ঞানটা হয় সেটাকে বলে উপমিতি। তো জানতে হবে উপমিতিটাই কি। কোয়েশ্চেনে সেরকমই আসবে যে উপমিতি কি, এটি বলতে কি বোঝো, বা অন্যভাবে আসতে পারে কোয়েশ্চেনটা, সেটা আমি শেষে বলছি। কোয়েশ্চেনটা কি বলছে আগে জেনে নি ব্যাপারটা কি। অন্নম ভট্ট সংজ্ঞা যেটা দিয়েছেন উপমিতির, সেটি হচ্ছে সংজ্ঞা ও সঙ্গীর যে সম্বন্ধ সেটিকেই বলা হয় উপমিতি। সংজ্ঞা আর সঙ্গীর সম্বন্ধ। আচ্ছা, সংজ্ঞা আর সঙ্গীর সম্বন্ধ ব্যাপারটা কি? ব্যাপারটা খুবই ইজি। সংজ্ঞা মানে হচ্ছে নাম, আর সঙ্গী মানে হচ্ছে নামী। ঠিক আছে, নাম আর নামী। যেমন আমার নাম কি? সমীরণ। ঠিক আছে, সমীরণ বলতে কাকে বোঝানো হচ্ছে? আমাকে। ঠিক আছে, সমীরণটার নাম, আমি হচ্ছি নামী। এই যে দুটো সম্বন্ধ, এই সম্বন্ধ থেকে যে জ্ঞানটা উৎপন্ন সেটাকে হলো উপমিতি। কিন্তু এইটা উপমিতি মানে আমি যেরকম বোঝালাম সেরকম উপমিতিকে বোঝা নয়। উপমিতি জায়গাটি আরো একটু অন্যভাবে হয়। সেটা কি সেটা বলছি। এখানে একটি গল্প আছে, গল্পটা দিয়েই আমাকে বোঝাতে হবে এবং তোমাদেরও সেটা বুঝতে হবে। ব্যাপারটা কি, যে এক্সাম্পল সেটা নিয়েই গল্প, সেটা হচ্ছে গো সদৃশ্য গবয়। গো সদৃশ্য গবয়। তোমরা নিশ্চয় সকলে গরু জানো কি? গরু কি কাউকে বলতে হবে না, ছোটবেলা থেকে গরু রচনা লিখে আসছো তোমরা সবাই। গরু কি সেটা বলার দরকার নেই, গরু সবাই তোমরা চেনো। দেখো গবয়, সেটা কি চেনো? গবয় মানে হচ্ছে নীলগাই। নীলগাই নামটা তোমরা শুনেছো, বাট কজন আর দেখেছো? দেখোনি। এইবার তোমার নীলগাই কি তুমি জানো না। তোমায় কেউ একজন বলল যে নীলগাই হচ্ছে গো সদৃশ্য। গো সদৃশ্য মানে এটা কি? গরুর মতোই দেখতে। গরুর মতোই দেখতে, সেটাই হচ্ছে গবয় বা নীলগাই। এই কথাটি বললো। তবে হ্যাঁ, একটা ডিফারেন্স আছে। সেটা কি ডিফারেন্স? সেটা হচ্ছে গরুর গলকম্বল আছে কিন্তু নীলগাইয়ের গলকম্বল নেই। ঠিক আছে, এই ধারণাটা তোমায় কেউ একজন দিয়ে দিল। ঠিক আছে, এইবার নীলগাইরা সচরাচর থাকে হচ্ছে একটু পাহাড় পর্বত এলাকাতে। তুমি এবার পাহাড় পর্বত এলাকাগুলোতে ঘুরতে গেলে, ঘুরতে গিয়ে কোনো একটা পশুকে দেখতে পেলে যে এরকম গরুর মতো দেখতে এবং গলকম্বল নেই, তখন তোমার মাথায় সেই ব্যক্তির কথাটি আসবে যে তোমাকে বলেছিল গবয় গো সদৃশ্য বা গো সদৃশ্য গবয়। তোমার তখন আচ্ছা, সেই তোমায় বলেছিল যে নীলগাইটা হচ্ছে গরুর মতো দেখতে, বাট হ্যাঁ মতো দেখতে, বাট গলকম্বলটা নেই, আমার তো সেরকমই লাগছে, তাহলে এটাই গবয়। এই যে জ্ঞানটা হলো, তার আগে একটা তোমাকে সেই ব্যক্তিটার কথা স্মরণ করতে হয়েছে। যাই হোক, সেটা পরে বলছি। এই যে জ্ঞানটা হলো এটাকে বলা হয় উপমিতি। ঠিক আছে, এটাকে বলে উপমিতি। এইবার উপমিতি হওয়ার আগে তোমাকে ওই যে ব্যক্তিটি তোমাকে বলেছিলেন যে গবয় গো সদৃশ্য, তার কথাটাকে তোমার মনে করতে হলো। সেই কথাটা যে মনে করলে এটাকে বলা হয় অতিদেশ বাক্য। কি বলে? অতিদেশ বাক্য। যেইটা আমার উপমিতি ঘটালো, অতিদেশ বাক্য। কোয়েশ্চেন আসে অতিদেশ বাক্য কি, তখন এটা লিখতে হয়। ঠিক আছে, এই হলো অতিদেশ বাক্য। বুঝতে পারা গেছে? এইবার এই টোটাল প্রক্রিয়াটাকে বলা হয় উপমান। যে জ্ঞানটা উৎপন্ন হলো সেটাকে বলা হয় উপমিতি। তাহলে আশা করছি উপমিতি ব্যাপারটা কি বুঝতে পারা গেছে। যে এইবার একটা জিনিস দেখো, এইখানে যেটা নাম আর নামী বিষয়টা বুঝিয়েছিলাম। গবয়া হচ্ছে নাম,
তুমি প্রথমবার যখন তোমাকে সেই ব্যক্তি বলেছিল যে গবায়টা না গরুর মতোই, তুমি গবায়ার নামটা শুনেছিলে, বাট নামিটা কি, অর্থাৎ কার নাম, পশুটি কিরকম সেটা কি তুমি জানতে পেরেছিলে? জানতে তো পারোনি, জাস্ট একটা ধারণা তোমায় দিয়েছিল। এইবার গিয়ে পাহাড়ে গিয়ে ওই ধারণার সাথে কি দেখলে? সাদৃশ্য। কি দেখলে? সাদৃশ্য বা মিল। হ্যাঁ, ওই যে ব্যক্তিটি বলেছিল অর্থাৎ অতিদেশ বাক্যটির সাথে মিল পেয়ে গেলে। তাহলে কার কার মধ্যে মিল হলো? নামটার সাথে, অর্থাৎ যে ব্যাখ্যাটা ছিল, সংজ্ঞাটা দিয়েছিল, তার সাথে ওই পশুটা অর্থাৎ নামী ওর সম্বন্ধ হলো বা সাদৃশ্য হয়ে যে জ্ঞানটা উৎপন্ন সেটাকে হলো উপমিতি। আশা করছি উপমিতিটা বুঝতে পারা গেছে। ক্লিয়ার? বুঝতে পারলে অবশ্যই আমাকে জানিও যে বুঝতে পেরেছি। যাই হোক, এইবার তোমাকে মানে তোমরা যারা ভিডিওটি দেখছো সকলের জন্যই জানিয়ে দেওয়া শব্দ প্রমাণে আত্মব্যক্তি কি। ন্যায় দর্শনের শব্দ প্রমাণ একটি ইম্পর্টেন্ট জায়গা। তো এখান থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন আসতে পারে। তার মধ্যে অন্যতম একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে আত্মব্যক্তি সংক্রান্ত কোয়েশ্চেনটি। তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটি আসার মতো কোয়েশ্চেন। এইবার শব্দ প্রমাণ ব্যাপারটাকে না বললে হবে না। শব্দ প্রমাণ মানেটা হচ্ছে তুমি যেটা কানে শুনছো, কানে শুনছি, শব্দ শুনছি, কানে শুনে যে জ্ঞানটা হচ্ছে তোমার, সেটাকেই বলা হয় শব্দ, মানে শাব্দ জ্ঞান। শব্দটা হচ্ছে ঠিক সিমিলারলি যেটা উপমান আর উপমিতির পার্থক্যটা বললাম, অনুমান আর অনুমিতির পার্থক্যটা বলে, একটা হচ্ছে প্রমা আর একটা হচ্ছে প্রমাণ। তো সিমিলারলি শব্দটা হচ্ছে প্রমা, অর্থাৎ জ্ঞান, যেটা আমার জ্ঞান সেটা হচ্ছে শব্দ, আর যে প্রক্রিয়ায় জ্ঞানটা সেটাকে বলা শব্দ। প্রমাণটা হচ্ছে শব্দ, প্রমাটা হচ্ছে শব্দ। যাই হোক, একটা আকারের পার্থক্য খালি। যাই হোক, তো এখন তোমার যে জ্ঞান হচ্ছে অর্থাৎ কানে শুনে জ্ঞান হওয়াটা, কানে শুনে যে জ্ঞানটা হয় সেটাকেই বলা হয় শব্দ জ্ঞান। এইবার কানে তো অনেক কিছুই শুনি, সবকিছুই সবটাই কি জ্ঞান হওয়ার যোগ্য? কানে তো অনেক কিছুই শুনছি, অনেকেই অনেক কিছু বলছে, প্রত্যেক কটা কথাই কি যথোপযুক্ত এবং রিলায়েবল কথা? না। শব্দ হচ্ছে সেটি যেটি একজন যথার্থ ব্যক্তির কথা থেকে মানে মুখ থেকে নিঃসৃত হয়েছে। তাই জন্য বলা হয় আপ্ত ব্যক্তির বাক্যই হচ্ছে শব্দ। ঠিক আছে? আপ্ত ব্যক্তির শব্দ হচ্ছে মানে মুখনিসৃত কথাই হচ্ছে শব্দ বা শব্দ জ্ঞান। ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে আপ্ত ব্যক্তি কে? বলা হচ্ছে আপ্তস্থ যথার্থ বক্তা। যে যথার্থ বক্তা সেই আপ্ত। ব্যাপারটা এত কঠিন করে লাভ নেই। অর্থাৎ তোমার কোনো একটা প্রশ্নের উত্তর দরকার এবং তুমি কার কাছে জিজ্ঞেস করবে? তুমি নিশ্চয়ই তার কাছে জিজ্ঞেস করবে যে রিলায়েবল, যে সে বিষয়টি জানে। এখন ফিলোসফি সংক্রান্ত কোনো কোয়েশ্চেন তোমার যদি হয়, তুমি নির্দ্বিধায় আমায় জিজ্ঞেস করতে পারো, কারণ আমি ফিলোসফি বিষয়টা নিয়ে পড়াশোনা করেছি, তাই আমি সে বিষয়টা বলতে পারবো। কিন্তু এখন যদি তুমি আমাকে সায়েন্স বিষয়কে জিজ্ঞেস করো, আমি সেখানে রিলায়েবল নয়, কারণ আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করিনি। তুমি একটা অঙ্কের সলিউশন জিজ্ঞেস করি, পারবো না বলতে, বাট লজিকের করো, পারবো, কারণ লজিকটা আমি শিখেছি, লজিকটা আমি স্পেশালাইজেশন করেছি, আমি তো লজিকটা পারবো, বাট অঙ্ক নিয়ে আমি করিনি বা কেমিস্ট্রি নিয়ে করিনি, পারবো না বলতে। তো এই জায়গা থেকেই আপ্ত ব্যক্তির পার্থক্য হয়ে যায়। তবে হ্যাঁ, আপ্ত ব্যক্তি হচ্ছে তিনি, আমি জানি বাট বলছি না, এটাও কিন্তু আপ্ত ব্যক্তির লক্ষণ হতে পারে না। যে জানে এবং তার সাথে আরো কিছু লক্ষণ আছে, আরো কিছু কন্ডিশন আছে, তবে গিয়ে সে আপ্ত হয়। তার মধ্যে কয়েকটা আমি এখানে বলছি। প্রথমত হচ্ছে তার ঠকানোর ইচ্ছা থাকবে না। তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি তোমাকে ভিডিওর মাধ্যমে বোঝাচ্ছি, এখন যদি ভুলভাল বোঝাই তাহলে তো অবশ্যই আমার ভিডিওটা ঠিক হবে না। আমি সেখানে আমার পড়াশোনা মিথ্যা হবে। আমার উচিত হবে ঠিকঠাক তথ্য তোমাকে দেওয়া। সে যেই ব্যক্তি হোক তার উচিত ঠিকঠাক তথ্য দেওয়া। ঠিকঠাক তথ্য না দিলে তাকে আমি কোনোদিন একজন রিলায়েবল পার্সন বলতে পারি না। তার ঠকানোর ইচ্ছা থাকবে না। নেক্সট, ইন্দ্রিয় দৌর্বল্য থাকবে না। ইন্দ্রিয় দৌর্বল্য মানে হচ্ছে, ধরো তুমি কারোর কাছ থেকে রাস্তা জিজ্ঞেস করতে গেছো, ঠিক আছে, তিনি হয়তো খুব ভালো চোখে দেখতে পান না, তার থেকে হয়তো সে, অবশ্যই আমি কাউকে ছোট করছি না, কাউকে ছোট করছি না, কিন্তু তুমি কি তার থেকে রাস্তা জিজ্ঞেস করবে? কিংবা খুব ভালো কথা বলতে পারেন না, তার কাছ থেকে তুমি রাস্তা তুমি জিজ্ঞেস করলে সে যেটা বলতে পারলে, যদি না পারে, তুমি কি বুঝতে পারবে তার অঙ্গভঙ্গিতে? অসুবিধা হবে নতুন একটা জায়গায়। তো ইন্দ্রিয় দৌর্বল্য থাকলে, কিংবা আমি সাপোজ আমায় প্রশ্ন করেছো, আমি ভিডিও তোমায় বোঝাচ্ছি, আমার কথা স্পষ্ট নয়, আমার যদি কথায় জড়তা থাকে তুমি তো বুঝতে পারবে না।
ঠিক তেমনই ইন্দ্রিয় দৌর্বল্য, আমাদের যদি সেই সেন্স অর্গানগুলো কাজ না করে তাহলে সেই ব্যক্তির সব কথা তুমি শুনবে কি করে, তার শব্দ হবেই না জ্ঞানটি। নেক্সট হচ্ছে যতটা সে জানে ততটা তোমাকে জানাবে। আমি তোমাকে যতটা জানি ততটা যদি না জানাই তোমার কাছে ক্লিয়ার হবেটাই বা কি করে? আমি জানি কিন্তু আমি বলছি না, এইটুকুনি জানলেই হবে, ওইটুকুনি জানলেই হবে, সেটা করলে হবে না। তাই আমি আমার ভিডিওতে চেষ্টা করি আমি যতটা জানি তোমাকে ততটা জানাতে। অবশ্যই আমার চেষ্টা এটাই থাকে সবসময়। প্রত্যেক ভিডিও তুমি দেখবে ফিলোসফিটা পড়ানোর আমি চেষ্টা করি, যতটা আমি জানি পুরোটা বোঝানোর চেষ্টা করি তোমাকে। পুরোটা আমি বোঝানোর খুব দরকার। ভিডিওতে যদি ভিডিও হোক আমার কাছে, সাথে যদি কেউ বা পড়তে চাও আমার কাছে তাদেরও আমি চেষ্টা করি যতটা জানি ততটা ভালো করে বোঝানো। তারপর তো অন্যান্য জিনিস নোটপত্র তো আছেই, তো আমি চেষ্টা করি বোঝানোর। তো যাই হোক, যতটা যতটা জানাবে। নেক্সট প্রমাদ শূন্য হবে। এমন প্রমাদ মানে হয়তো তার কোনো মেন্টাল পেশেন্ট, সে হতেই পারে তার কোনো মানসিক রোগ আছে, সে কি আত্মব্যক্তি হতে পারে? তার কথাগুলো কি তুমি যথাযথভাবে নেবে? হয়তো সে ভুলভাল বকে, হ্যাঁ অনেক কথা ঠিক বলে আর অনেক সময় ভুলভাল বকে, তার কথা কোনটা ঠিক কোনটা ভুল কি করে বুঝবে? তো এই হচ্ছে আত্মব্যক্তির কিছু কন্ডিশন। তাকে জ্ঞানী হতে হবে, তাকে যেটা জানে সেটা জানাতে হবে, জানার ইচ্ছা রাখতে হবে, লোক ঠকানে হবে না, তার ইন্দ্রিয় দৌর্বল থাকলে হবে না। এই সমস্ত ব্যাপারগুলো যা যিনি হন তার মুখনিসৃত বাণী হচ্ছে আপ্ত ব্যক্তির লোক, মানে যে মুখনিসৃত বাণী হচ্ছে শব্দ এবং সেই ব্যক্তি হচ্ছে আপ্ত। এবার একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই, আহ, আমি বারবার বললাম বটে মুখনিসৃত বাণী কতটা সম্পূর্ণ নয়। এমন হতেই পারে কোনো একজন ব্যক্তি সে হয়তো মৌনব্রত রেখেছে সেই দিনকে, সে হয়তো লিখে কিছু বলল, হাতে লিখে দিল, সেও কিন্তু তার বাণীও কিন্তু আপ্ত। এটা তোমাদের জন্য এক্সট্রা ছিল একটা জিনিস, এটা অবশ্যই মাথায় রেখো। তো এই রকম ব্যক্তির যে মুখনিসৃত বাণী বা লিখে দেওয়া জিনিসটাই হচ্ছে শব্দ। যেমন এমন অনেক ব্যক্তি যারা আজকে জীবিত নয়, তার লেখা রচনা, তার লেখা বই এখনো পড়ে আমরা জ্ঞান লাভ করি। তো এটাই তো শব্দ প্রমাণের একটি অন্যতম একটা এভিডেন্স। যাই হোক, আশা করছি তোমরা সবাই যে দুটো জিনিস বোঝালাম আজকে, উপমিতি আর শব্দ প্রমাণের আপ্ত ব্যক্তি, দুটোই বুঝতে পেরেছো। যিনি বেসিক্যালি আমাকে কোয়েশ্চেনটি করেছিলেন তিনিও আশা করি বুঝতে পেরেছেন। তো এইরকমই তোমাদের যদি আরো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই করো। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর অবশ্যই তোমাদের জন্য নেক্সট এসএসসি পেপারের সাজেশন খুব তাড়াতাড়ি আসছে। সাজেস্টেড কোয়েশ্চেন্স কি কি তোমাদের জন্য আছে, তো একদম সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল বাটন অন করে রাখো, অল করে রাখো নোটিফিকেশনের বেল বাটনটি। তো যাই হোক, এই ছিল ভিডিওটি আজকে। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তা নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।